ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেটা আমরা বলি, তাদের কিন্তু পেজটা চালু আছে এবং সেখানে প্রায় 5 মিলিয়নের বেশি ফলোয়ার আছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বিএনপি চাঁদাবাজি সম্বন্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। এখন দেখুন, আপনি যে কথাটা বললেন, আমি আপনার কথাটা কিন্তু মিলে গেল যে কিছু লোক, সেটা রাজনৈতিক লোক হোক, সুবিধাবাদী শ্রেণী হোক, তারা কিন্তু সরকারকে এই ছোট ছোট ভুলগুলোর মাধ্যমে বিবৃত করবে, ডিরেল করবে, তাদের মনোযোগটাকে অন্য খাতে নিয়ে যাবে। সো মন্ত্রী হিসেবে উনি যে কথাটা চাঁদাবাজির ডেফিনেশন দিলেন, বাংলাদেশের যথেষ্ট শিক্ষিত লোকজন আছে, বুদ্ধিজীবী লোকজন আছে। বাংলাদেশ হলো শ্রীলঙ্কার পরে টপ শিক্ষিত লোকজনের দেশ, এবং উপমহাদেশ শুধু এশিয়াতে, মানে শুধু এশিয়াতে বললে ভুল হবে, সারা পৃথিবীতে। আগে সেই দিন নেই যে আপনি 900 করে বুঝিয়ে দিবেন চাঁদাবাজির ডেফিনেশন কি। আপনার এই কথার দ্বারা চাঁদাবাজরা তো আপনার দলের জন্য কোনো অ্যাসেট না, তাদের তো কোনো দল নাই। আপনি যদি এই ব্যাপারে একটু নসিহত করেন আমাদের সরকারকে, আমি খুশি হব। আমি নসিহত করার কেউ না। দেখুন, বাংলাদেশ সরকার, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, তারা মাত্র নতুন সরকার, তবে অনেক বালা মুসিবত, অনেক ঝড় ঝাপটা সরকারের উপরে আসবে, অনেক ঝড় ঝাপটা সরকারের উপরে আসবে বিভিন্ন দিক থেকে। কথা বলছে, বিভিন্ন দিক থেকে সরকারের উপরে ঝড় ঝাপটা আসবে। এই ঝড় ঝাপটা বহন করে সরকার দেশ সুন্দরভাবে চালাইতে হবে। তবে রাষ্ট্র গঠন করতে হলে রাষ্ট্রের কাঠামো অনুসারে স্ট্রং প্রিন্সিপাল নীতিমালা নিয়ে রাষ্ট্রের জনস্বার্থে কাজ করতে হবে, এবং যারা রাষ্ট্রের নীতিমালার বাইরে কাজ করে, রাষ্ট্রের জনস্বার্থের বাইরে কাজ করে, তাদেরকে সাজা পেতে হবে। এক কথায় হলো, কোনো চাঁদাবাজ, রাষ্ট্রের জনগণের উপরে হামলা এবং জনস্বার্থের বাইরে কোনো কাজ করা, এই যে ঘুষ নেওয়া, রমজানে জনগণের জনস্বার্থের এই খাদ্যদ্রব্যের মাল অপব্যবহার করা, হ্যাঁ, বাড়িয়ে দেওয়া, এই সমস্ত কুকীর্তি করা যারা করবে, তাদেরকে ম্যাজিস্ট্রেট আছে এবং জনগণ আছে, এগুলো পানিশমেন্ট দেওয়া। এগুলা করলে জনস্বার্থের ক্ষতি হবে এবং সরকার দেখবে। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় একযোগে কাজ করবে এবং জনস্বার্থে কাজ করবে। জনগণের উপরে যেন কোনো ধরনের হামলা শিকার না হয়, জনস্বার্থের ক্ষতি না হয়, এটাই আমাদের আশা। ধন্যবাদ নূর ভাই। আমরা এবার একটু আভ্যন্তরীণ থেকে একটু আন্তর্জাতিকভাবে ফিরে যাই। আমাদের সময় আছে আরো হয়তো 10-15 মিনিট। আন্তর্জাতিকভাবে আমরা দেখি 10-15 মিনিট নাই আপনার সময় শেষ প্রায়। জি, ঠিক আছে। তো আমাদের যেই সময় প্রায় শেষ। জি, আমাদের যেই চাইনিজ রাষ্ট্রদূত, উনি আশা ব্যক্ত করেছেন যে তিস্তা প্রকল্প চায়নার যে কাজ করতে চায় আগ্রহ, সে বিষয়ে সরকার পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতা রক্ষা করে কাজটা করবে। পক্ষান্তরে আমাদের সেই সাথে যোগ করি যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার আগে, উনি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে দিল্লিও না পিন্ডিও না, আমরা বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তিস্তা ব্যারেজ কিন্তু বাংলাদেশের স্বার্থে একটি যুগান্তকারী মাইলফলক হবে। এখন উনি কতটুকু সেটা করতে পারবেন বলে আপনি মনে করেন, ভারতের প্রভাব কাটিয়ে? এখানে এই তিস্তা ব্যারেজ, তিস্তার জন্য আমাদের উত্তরবঙ্গ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। কি বলছি, কথা বলছেন? জি, আমরা দেশের স্বার্থে কথা বলছি নূর ভাই, আপনি বলুন, নির্ভয়ে বলুন। বাংলাদেশের স্বার্থে, আমি একজন বাংলাদেশী। জি।
So, আপনি নির্ভয়ে বলুন। জি এখন বাংলাদেশের স্বার্থে, জনস্বার্থে এবং 18 কোটি মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী মহোদয় আশা করব যে কাজটি তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট করে গেছেন, ধারাবাহিকতা যদি বজায় রাখে, ইন্টারিম গভর্নমেন্ট খারাপ কাজ করে যান নাই, অনেক কিছু ভালো, মোটামুটি সব কাজে ভালো করে গেছেন জি ডক্টর মোহাম্মদ ইউনূস। সো এই কাজগুলো ধারাবাহিকতায় চাইনিজ গভর্নমেন্টের সাথে যে কন্ট্রাক্ট করে গেছেন তিস্তা ব্যারেজ, এটা ধারাবাহিকতা বজায় রাখবেন, এটা ক্যান্সেল করবেন না। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর, তারা কিন্তু দেখুন এই যে কক্সবাজার যে মেরিন ড্রাইভটি করেছে নূর ভাই, আপনি হয়তো গিয়েছেন বাংলাদেশে, মেরিন ড্রাইভ দিয়ে সরাসরি যে রোডটা হয়েছে একদম টেকনাফ পর্যন্ত, খুবই একটা ভালো কাজ হয়েছে। 2000 কোটি টাকার প্রজেক্ট ছিল। মেরিন ড্রাইভ পুরোটা করেছে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর। মেট্রো রেল, এলজিডি যখন মেট্রো রেলের স্পানে ভুল করলো, যে র্যাম্পগুলা করতে গিয়ে র্যাম্পগুলা ডান পাশে বাম পাশ দিয়ে বের না করে ডান পাশ দিয়ে বের করেছে, এত বড় ভুল করা একটা প্রজেক্টে পরে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং করে সে কিন্তু এটাকে সুন্দরভাবে মেট্রো রেল সম্পন্ন করেছে। আমি আহ্বান রাখবো বর্তমান সরকারের কাছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোরের যে মেধা প্রজ্ঞা এবং তাদের যে কর্মকৌশল এবং দক্ষতা, সেটাকে যাতে আমরা তিস্তা ব্যারেজ প্রকল্প নিশ্চিত করি এবং সেখানে যাতে আমাদের চাইনিজ প্রযুক্তির পাশাপাশি আমরা যাতে সেনাবাহিনীকে সেখানে কাজ করার সুযোগ দিই এবং সেনাবাহিনী সেখানে চাইনিজদের থেকে অনেক কিছু শিখতে পারবে। উইন উইন সিচুয়েশন। আমরা এতটুকু বলতে পারি যে সরকারকে যৌথভাবে কাজ করবে। জি, সেটাই আমি বলছি নূর ভাই। হ্যাঁ, আমরা বলছি আশা করতে পারি যে যৌথভাবে বাংলাদেশ এবং চায়না যৌথভাবে কাজ করে এটা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে একটা বিশাল বড় একটা প্রকল্প এখানে চালু করবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর যেই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যে মেরুদণ্ড আমরা দেখেছি অতীতে, আমরা সেই মেরুদণ্ড সবসময় দেখতে চাই। শেষ করবেন আপনি। আমরা সেনাবাহিনীর বর্তমান যুগে যে আধুনিকরণ, সেটাকেও নিশ্চয়ই সরকার গুরুত্ব দিবে। বাংলাদেশ সেনাবাহিনীতে সবেমাত্র একটা রদ বদল হয়েছে উচ্চ পর্যায়ে এবং টপ মোস্ট লেভেলে। সেখান থেকে যেই প্রত্যাশা থাকবে যে নতুন দায়িত্বে যে সেনাবাহিনীর অফিসাররা আছেন বা ভবিষ্যতে আমাদের জনাব ওয়াকারুজ্জামান সাহেবের পরে যিনি সেনাপ্রধানের দায়িত্ব নেবেন, এনারা যাতে এই ধারাবাহিকতাটা বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রযুক্তিতে এবং এআই, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রযুক্তি বান্ধব কাজ করবে এবং সেক্ষেত্রে তারা কোনো দেশের তল্পি বাহক হবে না এবং সেনাবাহিনীকে যাতে কোনো রাজনৈতিক এবং রাষ্ট্রীয় এবং র্যাবে ব্যবহার না করা হয় ভবিষ্যতে, আমার সে আহ্বানটাও থাকবে। আর নূর ভাই, আমরা সর্বশেষ যে প্রশ্নটার পরে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আপনি দেশের যেই জনসংখ্যার চাপ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশ রেলওয়ে এবং নেটওয়ার্কের আধুনিকরণ করার ব্যাপারে যেই আপনার ভাবনাটা, বা কি আপনার সাথে সরকারের সাথে সেটা অ্যালাইন কিনা, সরকার বর্তমানে নির্দেশ দিয়েছে যে প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল অবিলম্বে চালু করার জন্য। ঢাকার জনসংখ্যা, জি ঢাকার জনসংখ্যা চাপ কমাতে হলে আরো কি কি কাজ করতে পারে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরো কি কি ধরনের কাজ করতে পারে বলে আপনি সরকারকে পরামর্শ দিবেন? এটার পরে আমরা অনুষ্ঠানের শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন, ঢাকা ক্যাপিটাল সিটি। জি বলুন। ইন্দোনেশিয়ার জাকার্তাও ক্যাপিটাল সিটি। তারা এখন অন্য জায়গায় গিয়ে ক্যাপিটাল সিটি করতেছে, তা তো জানেন। এবং কুয়ালালামপুরের ক্যাপিটাল সিটিও অন্য জায়গায় করছে, তা কি জানেন? জি জি, মিশরে করেছে, মিশরেও তাই করেছে, মিশরে হ্যাঁ বিশাল মুভ করেছে তারা। এখন আপনার আমেরিকার ক্যাপিটাল সিটি ওয়াশিংটন ডিসি, সেখানে আছে কোনো বাণিজ্যিক কোনো কিছু ভাইজান? না। সো আপনি
ঢাকাতে প্রায় 2 কোটি 2.5 কোটি লোক, 2.5 কোটিরও বেশি বা 3 কোটি লোক বাস করে। সো এই শহর যদি অন্য জায়গায় ট্রান্সফার না করে বা অন্যদিকে ট্রান্সফার না করে, এই শহরের অবস্থান কি হবে? বা শহরের ইন্ডাস্ট্রিগুলো, মানুষের জনসংখ্যা যদি ইন্টারনালি আপনি ইন্ডাস্ট্রিয়াল সিটি না করে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, উপজেলা ওয়াইজ, তাহলে তো গভর্নমেন্টের মানুষের চাপ শহরে পড়বেই। জি আপনি ডিভিশন ওয়াইজ যদি আপনার কমার্শিয়ালাইজ না করে, তাহলে ক্যাপিটাল সিটিতে তো চাপ পড়বেই ভাইজান। জি তবে আমি আশা করব সরকার স্টেপ বাই স্টেপ যে সমস্ত বিভাগীয় শহরগুলোকে আপগ্রেড করা এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল শহর করা। এর ফলে কিন্তু দেশে শান্তি এবং নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে যাবে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনাকে শেয়ার করি আর কি, আমাদের শেয়ার করা উচিত। ডিভিশন গুলাকে, বিভাগীয় শহরগুলাকে টোটালি ইন্ডিভিজুয়াল কর্পোরেশন করে দেওয়া। কি বলছি, কথা বলছেন? এটা করে না বাংলাদেশ। যেমন একদম টোটালি তাদের ইন্ডিভিজুয়াল, তাদের নিজস্ব পুলিশ থাকবে, হ্যাঁ তাদের নিজস্ব আয়তায় থাকবে। যেমন গভর্নিং বোর্ড করে, গভর্নরের মতো করে দেওয়া। জি, আমরা এখানে দেখি কাউন্টিতে কাউন্টি পুলিশ আছে, কাউন্টি শরীফ, সিটি পুলিশ, তার বিভিন্ন ধরনের পুলিশ ব্যবস্থা চালু করা যেতে পারে। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান করেন আপনি, ডিস্ট্রিক্ট গভর্নর করা যায় না? ডিভিশন যখন করছেন, ডিভিশন বিভাগীয় গভর্নর, বিভাগীয়, তাই না? জেলা পরিষদের যে চেয়ারম্যান আছে তাকে আরো ক্ষমতায়ন করতে পারে, ডিসি কে তার কাছে জবাবদিহিতা করতে বাধ্য করতে পারে, ডিসি তার কাছে জবাবদিহিতা করবে। এটা আছে, সিস্টেম কিন্তু আছে, কিন্তু সেটা বাস্তব আপনি স্টেপ বাই স্টেপ আপনি গভর্নিং বোর্ড করে ফেলেন। যতগুলা বিভাগ আছে গভর্নিং বোর্ড করে গভর্নর করে ফেলেন, তাই তো? তাহলে গভর্নিং বোর্ড করে গভর্নিং আওতায় সেখানে আছে তো, সিস্টেম আছে অলরেডি। উপজেলা পরিষদে উপজেলা নির্বাচন হয়, উপজেলা পরিষদে যদি উপজেলা চেয়ারম্যান থাকে এবং উপজেলা চেয়ারম্যান কিন্তু দেখভাল করে উপজেলার উন্নয়ন নিয়ে, তাহলে আপনার যে প্রস্তাবটা দিলেন, এই যে একটা অত্যন্ত মূল্যবান কথা বললেন আপনি, এটা তো আমরা জনগণকে প্রকাশ না করতে হবে। সেটা হলো জেলা পর্যায়েও যদি, জেলা পরিষদেও যদি জেলা পরিষদ চেয়ারম্যান থাকে, জেলা পরিষদে ভাইস চেয়ারম্যান থাকে, তাহলে ডিসি এবং এসপি তারা ওই একটা স্থানীয়ভাবে দায়বদ্ধতার মধ্যে থাকবে জনপ্রতিনিধির কাছে। আর এখন জেলা পরিষদের যে নির্বাচিত চেয়ারম্যান, তার একটা প্রশাসকের মতো সরকারি মনোনীত নিয়োগ দেওয়া হয়। এটাকে জেলা পরিষদে উপজেলা পর্যায়ের মধ্যে নির্বাচন যদি করা হয় স্থানীয় সরকারের মাধ্যমে, এটাকে আপনি বলতে চাচ্ছেন এই কথাটাই আর কি। আপনার ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট বা বিভাগীয় শহরগুলোতে যদি আপনি উন্নয়নের সৃষ্টি করেন, তাহলে ক্যাপিটাল সিটি আপনার কোয়াইট হবে, না হয় কোয়াইট করা সম্ভব। নিঃসন্দেহে।